নমস্কার। আজ আমি পাঠ করছি গল্প হৃদয়ের অনুভূতি। এই গল্পের লেখকে আছেন আয়ান আহমেদ শুভ। এই গল্পের দ্বিতীয় পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। আয়ান নেহার বাড়ি থেকে সোজা নিজের বাসায় চলে আসে। আয়ানের মনের মধ্যে খুশির জোয়ার। কেন খুশি সেটা ভাবছেন। আয়ান তার ভালোবাসার মানুষকে ধর্ষণ করেছে বলে খুশি না, এমনকি নেহা সবকিছু ছেড়ে নিয়েছে বলেও খুশি না। আয়ান খুশি এই ভেবে যে নেহাকে রিহানের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আয়ান খুশি এই জন্য যে নেহার কাছে এখন আর কোনো রাস্তা নেই তাকে প্রত্যাখ্যান করার। নেহা হয়েছে হয়তো ধর্ষণ, তবে ধর্ষকের স্ট্যাম্পটা কিন্তু এখন আয়ানের ওপর। যাই হোক, আয়ান বাসায় এসে নিজের রুমে চলে যায়। রুমে এসে আয়ান ভাবতে থাকে, এত খারাপ একটা কাজ করে আমি কি ভালো করলাম? সত্যি খুব অস্বস্তি লাগছে নিজের কাছে। নেহা আমার জন্য অনেক কষ্ট পেল। কিন্তু কি করতাম আমি? ওকে তুলে নিয়ে বিয়ে করতাম। নেহা কখনো রাজি হতো না বিয়ের জন্য। ও মুখে যাই বলুক না কেন, কিন্তু ওর মনের কথা আমি জানি। হ্যাঁ, অবশ্যই নেহা আমায় ভালোবাসে, কিন্তু এইটা জানি না কেন আমাকে এত অবহেলা করে। আচ্ছা, ও কি ওইটা বোঝে না? অন্য কারোর পাশে ওকে আমি সহ্য করতে পারি না। ও কেন রিহানের হবে? আমি বেঁচে থাকতে ওকে রিহানের হতে দিব না। আজ যা করলাম, তারপর তো রিহান ওকে কখনো মেনে নিবে না। যাক, এত খারাপের ভিতর একটা ভালো কাজ আছে। এবার মিসেস নেহা চৌধুরী আমাকে ছাড়া অন্য কারোর হতে পারবে না। কিন্তু ওকে দিয়ে বিশ্বাস নেই। যদি বিয়ে করার চিন্তা বাদ দিয়ে ফেলে তখন কি হবে? না, না, কিছু একটা করতে হবে। আমি জোর করে ওর ভালোবাসা আদায় করব। কিন্তু এখন ওকে কল করে কনফার্ম হয়ে নেব ওর মনের কি অবস্থা। জানি আজকের পর আমার জন্য ওর ঘৃণাটাই থাকবে। কিন্তু যাই হোক, একটা সময় এই ঘৃণা আর থাকবে না। আমার পকেট থেকে ফোনটা বের করে নেহার নাম্বারে ডায়াল করলো, কিন্তু আফসোস ওর নাম্বারটা বন্ধ। কি আর করার? আয়ান হতাশ হয়ে ফোন রেখে অপেক্ষা করতে থাকলো সকাল হওয়ার। ভোরের আলো ফোটার আগেই আয়নের ঘুম ভেঙে যায়। চোখ কসলাতে কসলাতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সে দেখে সবেমাত্র 4টে বাজে। মাথাটা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে আয়ান, ওহ গড, কখন সকাল হবে? গতকালের ঘটনার পর আয়ানের চোখে মোটামুটি ঘুম নেই বললেই চলে। নিজের ভেতরে অপরাধবোধ কাজ করছে তার। যাই হোক, আয়ান সকালে বিছানা থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। গন্তব্য ভার্সিটি। মিনিট 20 পর ভার্সিটিতে চলে আসে আয়ান। বাইকটা পার্ক করতে আয়ানের দেখতে পেল রিহান আর রিহানের সব বন্ধু একসাথে বসে কোনো একটা বিষয় নিয়ে হাসি ঠাট্টা করছে। বলে রাখা যে নেহা আর রিহান একটাই ডিপার্টমেন্টেই এবং সেম ইয়ারেই পড়ে, কিন্তু আয়ান নেহার 2 ইয়ারের সিনিয়র এবং আয়ানের ডিপার্টমেন্ট ভিন্ন। যাই হোক, আয়ান বাইকটা পার্ক করে চলে যায় ক্যাম্পাসের ভিতর। আয়ান তার কয়েকজন বন্ধুর সাথে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু আয়ানের মন সেই আড্ডাতে নেই। অপেক্ষা করছে নেহার, কখন সে আসবে। কিছু সময় আড্ডা দেওয়ার পর আয়ান তার বন্ধু রাজকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা রাজ, তোরা আড্ডা দে, আমি একটু আসছি। কেন মামা, কই যাবি এখন? আরে কোথায় যাচ্ছি না আমি, জাস্ট নেহার ডিপার্টমেন্ট থেকে একটু ঘুরে আসি। আয়ান, না তুই একা যাবি না, আমরাও তোর সাথে যাব। আরে চিন্তা করিস কেন, আমি কোনো ঝামেলা করব না, প্রমিস। শুধু যাব আর নেহাকে দেখে চলে আসবো, শেষ। আচ্ছা যা তাহলে। বন্ধুগুলো খুব ভালোবাসে আমাকে, আর এই বন্ধুগুলোই বিপদে সবার আগে ছুটে আসে। সত্যি ওদের মতো বন্ধু লাইফে পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমি পুকুর পাড় থেকে উঠে নেহা ডিপার্টমেন্টের দিকে হাঁটা ধরলাম। নেহা ডিপার্টমেন্টে যাওয়ার সময় রিহানকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। কিছু বললাম না আমি। হঠাৎ করে রিহান আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এই দেখ, প্লে বয় আসছে আমাদের ডিপার্টমেন্টে। কাল রাতে মনে হয় হয় নাই, আজ আসছে অন্য কোনো প্লে গার্লের খোঁজে। ওদের উল্টোপাল্টা কথার জবাব আমার কাছে থাকলেও আমি নীরব। চাই না কোনো ঝামেলা হোক। আমি পেছন ফিরে ওদের দিকে তাকাতেই দেখতে পেলাম নেহা গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। আজ ভার্সিটিতে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছি, কিন্তু কি করব? রিহানের সাথে কথা বলা বড্ড বেশি জরুরি। আজ রিহান আমাকে যত খুশি অপমান করুক, আমি তারপরেও ওর কাছে ভালোবাসা চাইবো। যে করেই হোক আমি রিহানের মনে আবার জায়গা তৈরি করব। কিন্তু কিছুতেই আমি আয়ানকে আমার জীবনের আসার কোনো সুযোগ দিব না। একজন রিসিভকে দ্বিতীয়বার বিশ্বাস করব না।
আয়ান রিয়ানের সাথে আমার দূরত্ব তৈরি করতে চেয়েছে, আমাকে নিজের করে নিতে চেয়েছে। হা হা, আমি প্রমাণ করে দিব ওর ইচ্ছা কখনোই পূরণ হবে না। আমি দেখিয়ে দিব যে অন্য কারোর সাথে আমি ভালো থাকতে পারি। ভার্সিটিতে ঢুকেই চোখে চোখ পড়লো রিয়ান ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কিছুটা দূরে দাঁড়িয়ে ওর কাছে আয়ান, আয়ানের দিকে চোখ যেতেই আমি চোখ সরিয়ে নিলাম। ঘৃণা হচ্ছে খুব। ওর ওই ঘৃণা চেহারাটা সহ্য করতে পারছি না আমি। ওর দিকে তাকাতেই কাল রাতের অত্যাচারের কথা মনে পড়ে গেল আমার। অজানা ভয়ে আঁতকে উঠল মন। নিজেকে শান্ত করে আমি এগিয়ে যাই রিহানের দিকে। রিহান আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যা একজনের শান্তি নেই আর একজন এসে হাজির। সবাই হাসি ঠাট্টা করতে লাগলো। কখনো কখনো কল্পনাও করিনি আমি এই লিহা সবার হাসি ঠাট্টার কারণ হবে। আয়নের প্রতি আরো ঘৃণা করতে লাগলো আমার। যাই হোক, আমি রিহানের কথা পাত্তা না দিয়ে নির্লজ্জের মতো রিহানকে বললাম, রিহান তোমার সাথে আমার কিছু কথা আছে, এক সাইডে আসবে? তোমার মতো নির্লজ্জ মেয়ে আমার লাইফে আর দুটো দেখিনি। এত কিছু হয়ে যাওয়ার পরেও একান্তে কথা বলতে চাও? রিহান তুমি একটু প্লিজ আমার কথাটা শুনবে? জাস্ট সেট আপ। আমি তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের মুখে আমার নামটা শুনতে চাই না। একটা বাজারের রিহানের কথা শেষ করার আগেই আয়ান রিহানের শার্টের কলার চেপে ধরলো। আমি অবাক হয়ে যাই আয়ানের আচরণ দেখে। কেন আয়ান রিহানকে আটকাচ্ছে? ওর জন্যই তো আজ আমার চরিত্রের দিকে মানুষ আঙুল তুলছে। ওর জন্যই তো আমি চরিত্রহীন নষ্ট মেয়ের উপাধি পেয়েছি। আর আয়ান তো এটাই চেয়েছে। তবে কেন রিহানকে বাধা দিচ্ছে সে? আমি আয়ানের দিকে ঘৃণা ভরা মন আর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুই ওর কলার ধরছিস কেন? রিহান তো একদম ঠিক বলছে, আমি চরিত্রহীন মেয়ে। আর তুই তো এটাই চেয়েছিলি। চুপ, একদম চুপ। আমি কি চেয়েছি আর চাইনি পরে বলছি, কিন্তু তার আগে রিহানের ব্যবস্থা করতে হবে। ওকে বলতে হবে, ওরে তোমাকে নিয়ে বাজে কথা বলার অধিকার কে দিয়েছে? আয়ান রিহানের গায়ে হাত তুলতে শুরু করে। আমি সত্যি এমন ঝামেলা কখনো চাইনি। আমি আয়ানের হাত ধরে রিহানকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে আয়ানকে ঠাস ঠাস করে চড় মারি। তোর এত বড় সাহস কি করে হয়? রিয়ান আমার ভালোবাসা, আমাকে যে কোনো কথা বলার অধিকার আছে। আর রিহান আমাকে বাজে কথা তোর জন্য বলছে, তুই এসবের জন্য দায়ী। আয়ান আমার কথাগুলো শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। রিহান আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান তোর এত সাহস আমাকে আঘাত করিস তুই? আজ তোকে এর জন্য উচিত জবাব দেব। রিহান আর তার সব বন্ধু মিলে আয়ানকে ঘিরে ফেলে। আয়ান মাথা নিচু করে আছে। রিহান আয়ানের শার্টের কলার ধরে মারতে শুরু করলো। আয়ানের এমন অবস্থা দেখে রাজভাইয়া আরো কয়েকজন বন্ধু মিলে দৌড়ে গিয়ে আসতেই আয়ান চিৎকার করে বলল, স্টপ, ওখানে দাঁড়া, কেউ এগিয়ে আসবি না। রিহান ভয় পাস না, কাম অন, হিটস মি। আয়ানের চোখগুলো ভীষণ লাল হয়ে গেছে। আমি জানি না আয়ানকে দেখে আমার কেন কষ্ট হচ্ছে। আমি তোকে ঘৃণা করি, তাহলে ওর আঘাত আমার সহ্য হচ্ছে না। আরো কিছুক্ষণ আয়ান মার খেলো, অতঃপর রিহান চলে যায়। আয়ানের ঠোঁট কেটে গেছে, রক্ত বেরোচ্ছে খুব। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। আয়ান আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, দাঁড়িয়ে আছো কেন? আজ আর ক্লাস হবে না তোমায়, বাসায় যাও, রেস্ট করো। এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। আয়ানকে ওর বন্ধুরা ধরে নিয়ে গেল। আমি ওকে কি করব? কিছু করার নেই আমার। আয়ান তুই আমাদের আটকাচ্ছিস, তুই কেন রিহানকে ছেড়ে দিলি? জাস্ট স্টপ। কি করতাম? রিহানকে আঘাত করতাম, কি লাভ হতো? নেহা কষ্ট পেত। দেখলি না, আমি যখন মার খাচ্ছিলাম নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পাগলিটা সত্যি আমায় ভালোবাসে। হ্যাঁ, কতটা ভালোবাসে আমার বোঝা হয়ে গেছে। ভূত বুঝেছিস। আমি যা করেছি তারপর ওর এমন ব্যবহার অস্বাভাবিক নয়। ভার্সিটি থেকে বাসায় চলে আসি, হাতে আর মুখে ব্যান্ডেজ বাঁধা। আমাকে এমন ভাবে দেখে মা বিচলিত হয়ে পড়ল। আমি মাকে এড়িয়ে রুমে চলে আসি, কারণ তার ছেলে যা করেছে তার শাস্তি এর থেকে ভয়ানক ছিল। এই সামান্য আঘাত তার কাছে কিছুই না। রাতের দিকে হঠাৎ করেই রাজের কল আসে। আমি কলটা পিক করতেই রাজ বলতে লাগলো, হ্যালো আয়ান। হ্যাঁ বল। একটা খবর আছে তোর জন্য ভাই। এই কথা বলতে গেলে এত নাটক কেন করছিস তুই? আর তোর খবর আমি জানি। আর আমার মুড এখন অফ, সো আমার বাসার ছাদে চলে আয়। আর শোন, ৩টা আনিস কেমন? আজ কেন জানি নেশা হচ্ছে না আমার। আরে মামা, আমি এখন যা বলবো তা শুনে নেশা উড়ে যাবে তোর। কি কথা? নেহা আর রিয়ান কফি শপে এসেছে। তুই তাড়াতাড়ি চলে আয়। আমি অ্যাড্রেসটা বলছি।
রাজের কথা শুনে আয়ান নিজের হাত মুঠোবন্দি করে নেয়। আচমকাই আয়ানের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে। আয়ান দাঁতে দাঁত চেপে, কি? নেহান আর রিহান? তাড়াতাড়ি মেসেজ কর, আমি এখনই আসছি। নেহা আর রিহান এখন এই সময় কেন দেখা করবে? তবে কি আমি এত কিছু করার পরেও নেহাকে আটকাতে পারবো না? নেহা কি সত্যিই সারা জীবন আমায় ঘৃণা করবে? নো, নেভার। আমি হারতে শিখিনি। নেহা আগের আমার ছিল, ফিউচারেও আমার থাকবে। আয়ান তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী। আয়ান যদিও নেহাকে মন থেকে ভালোবাসে, কিন্তু আয়ানের একটাই দোষ, সে নেহার পাশে দ্বিতীয় কাউকে সহ্য করতে পারে না। আর এই জন্যই নেহা যখন আয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তারপরও আয়ান বারবার নেহার কাছে ভালোবাসা পেতে ছুটে আসে। আর আয়ান যখন জানতে পারে নেহা আর রিহানের বিয়ে ঠিক হয়েছে, তখনই আয়ান নেহার ওপর বেশ রেগে যায় এবং একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আসলে রাগের মাথায় আমরা সবাই অনেক সিদ্ধান্ত নিই, যার ফলে কখনোই ভালো হয় না। আমি দ্রুত পৌঁছে যাই কফি শপে। বাইক থেকে নামতেই দেখতে পেলাম রাজকে। আমি রাজের কাছে জানতে চাইলাম, নেহা কোথায়? ওই যে ৭ নম্বর টেবিলে বসে আছে। আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি ভেতরে যাচ্ছি। আরে না, ভেতরে এমনি গেলে হবে না, ওরা তোকে দেখে ফেলবে, আবারও ঝামেলা হতে পারে। তুই বরং মুখ ঢেকে যা, তাহলে কেউ তোকে চিনবে না। আচ্ছা, ঠিক বলেছিস, আমি এখনই ভেতরে। আমি ব্লেজারটা দিয়ে চেহারাটা ভালো করে ঢেকে নিলাম, যাতে রিয়ান বা নেহা কেউ আমাকে চিনতে না পারে। আমি ঠিক ওদের পেছনের টেবিলে গিয়ে বসলাম। আমি টেবিলে বসতেই ওদের কথা শুনতে পেলাম। রিহান নেহাকে বলছে, দেখো নেহা, আমি জানি তুমি আয়ানকে ভালোবাসো, আর আমার সাথে জাস্ট ভালোবাসার অভিনয় করছো। এখন তো আয়ান তোমার শরীর ছুঁয়েছে, আর মন তো অনেক আগেই। তাই আমার মতো তোমার উচিত তোমাদের মাঝে যা ভুল বোঝাবুঝি আছে তা মিটিয়ে নাও। সম্ভব না। ও যা যা করেছে আমার সাথে, তারপর ওকে আমি আর নিজের সাথে জড়াতে চাই না। তাহলে কি চাও? আমি বললাম তো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমি সত্যি আয়নকে ভুলে, ওর দেওয়া আঘাতকে ভুলে নতুন করে বাঁচতে চাই। ঠিক আছে, আমি তোমাকে মেনে নিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে যা তোমাকে পূরণ করতে হবে। কি শর্ত? বলো, আমি তোমার শর্ত সব মেনে নিব। তারপরও আমি আয়ানের থেকে মুক্তি চাই। ভালো করে ভেবে বলো, যা বলছো করতে পারবে তো? হ্যাঁ, বলো তুমি। এরপর যা বলল তা শুনে আপনারাও চমকে উঠবেন। শুনতে থাকুন এই গল্পটা, আর পরের পর্বের জন্য চেয়ে থাকুন। আশা করছি গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার।